বন্ধুরা, যেই জোম্যাটো কোম্পানির আইপিও লিস্টিং ডেতে প্রায় 53%-এর কাছাকাছি 50%-এর বেশি আমাদের লিস্টিং গেইন দিয়েছিল, সেই কোম্পানির শেয়ার প্রাইস লিস্টিং প্রাইস থেকে প্রায় 40%-এর কাছাকাছি ডাউন ট্রেন্ডে এখন অ্যাভেলেবেল আছে, মানে 40% ডিসকাউন্টে আপনি পাচ্ছেন। তো আজকের ভিডিওতে আমরা জোম্যাটো কোম্পানিটিকে কমপ্লিট অ্যানালাইসিস করব এবং এটা বোঝার চেষ্টা করব যে জোম্যাটো কোম্পানি কি নিয়ার ফিউচারে খুব তাড়াতাড়ি প্রফিটেবল কোম্পানি হতে পারবে, আর যদিও বা প্রফিটেবল কোম্পানি হতে পারে তাহলে কি পরিমাণ প্রফিট জেনারেট করতে পারবে। যদি আপনি এই কোশ্চেনের অ্যান্সারটা একবার আইডিয়া করতে পারেন তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে জোম্যাটোর শেয়ার প্রাইস এখান থেকে উপরে যাবে না নিচে যাবে নাকি এখানে দাঁড়িয়ে থাকবে। সুতরাং এই ভিডিওতে আমি শুধুমাত্র জোম্যাটো কোম্পানিটাকে একদম ভালোভাবে অ্যানালাইসিস করব এবং এটা বোঝার চেষ্টা করব যে কোম্পানি ফিনান্সিয়ালি কতটা স্ট্রং, অথবা নিয়ার ফিউচারে কোম্পানি কি পরিমাণ প্রফিট করতে পারবে, অথবা কোম্পানি আলটিমেটলি প্রফিটেবল কোম্পানি হতে পারবে কিনা। আমি কোনো রকম বাই সেল অথবা হোল্ড রিকমেন্ডেশন দেবো না, মানে শেয়ারটি বাই করতে হবে, হোল্ড করতে হবে অথবা সেল করতে হবে এরকম ধরনের কোনো রিকমেন্ডেশন দেবো না। আপনারা অ্যানালাইসিসটা দেখে নিজে থেকে ডিসিশন নিতে পারবেন যে আপনাদের এই শেয়ারের সাথে কি করা উচিত। আর যদি আপনারা একবার আইডিয়া করতে পারেন তাহলে এই কোশ্চেনের অ্যান্সারের মধ্যে লুকিয়ে আছে যে জোম্যাটো কোম্পানির শেয়ারের প্রাইস এখান থেকে নিয়ার ফিউচারে কোথায় যাবে, উপরে যাবে নিচে যাবে না এখানে দাঁড়িয়ে থাকবে। তো সবার প্রথমে আমি আপনাদের জোম্যাটো কোম্পানির বিজনেস মডেল সম্পর্কে বলে দিই, তারপর আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব এবং তারপর কিছু ইম্পর্টেন্ট কি পয়েন্টস আপনার সাথে শেয়ার করব যেগুলো অবশ্যই আপনাদের জানা দরকার। আপনারা জোম্যাটো কোম্পানি বাই করুন অথবা না করুন, ধরুন এই কোম্পানির ভিতর যে পয়েন্টসগুলো দেখাবো হয়তো আপনার ফেভারিট স্টকের মধ্যে হয়তো সেরকম কোনো রকম মিসগাইড হতে পারে, মানে সেরকম ধরনের কোনো উইকনেস থাকতে পারে। যদি সেরকম উইকনেসগুলো আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে হয়তো নিয়ার ফিউচারে আপনার কেনা কোনো শেয়ারের ক্ষেত্রে হয়তো আপনি সেই সমস্ত পয়েন্টসগুলো পয়েন্ট আউট করে ভালোভাবে বুঝতে সুবিধা করতে পারবেন, মানে অ্যানালাইসিস ভালোভাবে করতে পারবেন যে কোন শেয়ারে আমাদের বাই করা উচিত অথবা সেল করা উচিত। তো সর্বপ্রথমে আমি জোম্যাটো কোম্পানির বিজনেস মডেল সম্পর্কে বলে দিই। জোম্যাটো কোম্পানি মেনলি 4 পদ্ধতিতে তাদের রেভিনিউ জেনারেট করে, যার মধ্যে সবার প্রথমে মেন কোম্পানির যে বিজনেস মডেল সেটা হচ্ছে গিয়ে ফুড ডেলিভারি, মানে বিভিন্ন রেস্টুরেন্টে আমরা যে খাবারগুলো অর্ডার করি সেগুলো কোম্পানি ডেলিভারি দেয় এবং সেখান থেকে কোম্পানি মেন রেভিনিউ সোর্স জেনারেট করে। আর নাম্বার 2তে জোম্যাটো কোম্পানি জোম্যাটো হাইপার পিওর নামে একটা বিজনেস রান করে। এখানে কি করে কোম্পানি বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে তাদের র ম্যাটেরিয়াল সাপ্লাই করে, যেটাকে কোম্পানি জোম্যাটো হাইপার পিওর নাম দিয়েছে এবং এখান থেকে কোম্পানি রেভিনিউ জেনারেট করে। আর থার্ড নাম্বারে জোম্যাটো কোম্পানি তাদের প্ল্যাটফর্মের উপরে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট চালায়। যত নতুন নতুন রেস্টুরেন্টগুলো মার্কেটে আসে সেই রেস্টুরেন্টগুলো তাদের স্টার রেটিং পারফরমেন্সকে বেশি দেখানোর জন্য জোম্যাটোর তাদের মানে জোম্যাটোর যে পেজটা আছে তার উপরে তারা অ্যাডভার্টাইজমেন্ট চালায় এবং সেই অ্যাডভার্টাইজমেন্ট সোর্স থেকে কোম্পানি কিছু পার্সেন্ট রেভিনিউ জেনারেট করে। আর ফোর্থ নাম্বারে কোম্পানি জোম্যাটো প্রো নামে একটা বিজনেস মডেল রান করে, মানে যেখানে কি করে বিভিন্ন ফার্স্ট ক্লাস রেস্টুরেন্টে আপনি টেবিলকে প্রি বুক করতে পারবেন, অথবা আপনার কাছে যদি জোম্যাটো প্রোর মেম্বারশিপ থাকে তাহলে আপনি বিনা পয়সাতেও কিছু এই যে ডেলিভারি চার্জগুলো নেওয়া হয় খাবার ডেলিভারি করার জন্য, যদি আপনার কাছে জোম্যাটো প্রো মেম্বারশিপ থাকে তাহলে কিছু ক্ষেত্রে আপনি ফ্রিতেও ডেলিভারি পেয়ে যাবেন। তবে এটার যে মেম্বারশিপ প্রোগ্রাম এটা খুব সামান্য পরিমাণ লোকই এটাকে অ্যাফোর্ড করে, 1 থেকে 2% বা হার্ডলি 5% লোক জোম্যাটো প্রো মেম্বারশিপ নেয়। তবে এটা সব থেকে কম কোম্পানির রেভিনিউ এখান থেকে জেনারেট হয়। সুতরাং এই যে 4টে পদ্ধতি, এই 4টে পদ্ধতিতে জোম্যাটো কোম্পানি মেনলি রেভিনিউ জেনারেট করে। চলুন এবার আমরা জোম্যাটো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করব যে কোম্পানি ফিনান্সিয়ালি কতটা স্ট্রং অথবা কতটা উইক। আর এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মধ্যে এমন কিছু ইম্পর্টেন্ট কি পয়েন্টস আমি আপনার সাথে শেয়ার করব, যদি আপনারা এই সমস্ত ইম্পর্টেন্ট কি পয়েন্টসগুলি ভালোভাবে মাথায় গেঁথে রাখতে পারেন, আমি যে প্রত্যেকটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একটা করে কিছু না কিছু ইম্পর্টেন্স পয়েন্টস আমি আপনাদের আইডেন্টিফাই করানোর চেষ্টা করি। যদি আপনারা এই প্রত্যেকটা কি পয়েন্টস ভালোভাবে আইডেন্টিফাই করতে পারেন তাহলে নিয়ার ফিউচারে, আর শুধু আজকের অ্যানালাইসিস না, যে কোনো কোম্পানি আপনি যখন অ্যানালাইসিস করবেন আপনি কোনোদিনও কোনো অপারেটার্সের গেম প্ল্যানের মধ্যে ফাঁসবেন না। মানে যত বড়ই অপারেটার্স হোক না কেন আপনাকে কোনোদিনও শেয়ার মার্কেটে আপনাকে লুজার বানাতে পারবে না। আপনি যখন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভালোভাবে করছেন, আপনার যদি কনফিডেন্ট থাকে সেই শেয়ারটির উপরে, তাহলে শেয়ারের প্রাইস যতই নিচে যাক না কেন আপনার কনফিডেন্ট আপনাকে বাঁচিয়ে দেবে। কারণ আপনি জানেন যে শেয়ারের প্রাইস শুধুমাত্র নিচে আসছে, ফান্ডামেন্টালি কোম্পানির ভিতর কি উইকনেস আছে অথবা কি স্ট্রং আছে সেটা আপনি ভালোভাবে জানেন। আর যদি এই কনফিডেন্টটা আপনার মধ্যে আসে তাহলে শেয়ার মার্কেটে আপনি কোনোদিনও লুজার হবেন না। কারণ আপনার ফান্ডামেন্টালি যদি স্ট্রং কোম্পানি কিনতে পারেন তাহলে নিয়ার ফিউচারে কোম্পানির অবশ্যই শেয়ার প্রাইস ওখান থেকে অ্যাপ্রিসিয়েট হবে। আর যদি ফান্ডামেন্টাল ভালোভাবে আপনি না বুঝতে পারেন, আপনি যত ভালোই টেকনিক্যাল
অ্যানালাইসিস করুন, আপনি যতই রকম আপনি নিয়ম অ্যাপ্লাই করুন না কেন, আপনি কোনো ধরনের প্রফিটে আসতে পারবেন না। যদি আপনি ভালোভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বুঝতে পারেন, প্রত্যেকটা কি পয়েন্টস আপনি যদি ধরতে পারেন, তাহলে অবশ্যই আপনি শেয়ার মার্কেটে ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। তো চলুন আমি আপনাদের স্ক্রিনারের উপর নিয়ে যাই এবং এই কোম্পানির মধ্যে কি কি ইম্পর্টেন্স কি পয়েন্টস আছে সেগুলো আমি আপনাদের ভালো করে বোঝানোর চেষ্টা করি। তো আমি স্ক্রিনারে জোম্যাটো লিমিটেড কোম্পানিটিকে সার্চ করে নিয়েছি এবং এখানে আমরা ফান্ডামেন্টালসটা ভালোভাবে বোঝার চেষ্টা করব। সবার প্রথমে কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন দেখুন 56,808 কোটি টাকা। এটা কিন্তু খুব বড় হিউজ একটা মার্কেট ক্যাপিটালাইজেশন। যদি আমরা আরও উপরের দিকে উঠাই তাহলে এখানে 200 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে এগুলো দেখার কোনো দরকার নেই। আমরা যদি কোয়ার্টারলি রেজাল্টে আসি তাহলে এখানে আপনারা দেখতে পাবেন কোম্পানির সেলস 2020 থেকে এখানে কিন্তু কোয়ার্টারলি রেজাল্ট আমরা দেখছি। এখানে 2020-তে কোম্পানির কোয়ার্টারলি সেল কত ছিল 219 কোটি টাকা। সেখান থেকে কোম্পানি কিন্তু এখানে অনেক তাদের সেলসকে বাড়িয়েছে। এখান থেকে কোথায় নিয়ে এসছে দেখুন 2022-এ 1015 কোটি টাকায় নিয়ে এসছে। এবার শুধুমাত্র কোম্পানির সেলস বেড়েছে সেটা দেখলে হবে না, কোম্পানির এক্সপেন্স মানে কোম্পানির খরচা কী বেড়েছে সেটাও আপনি দেখুন। যেখানে 275 কোটি টাকা কোম্পানির খরচা ছিল সেটাকে বাড়িয়ে কিন্তু কোম্পানির খরচা এখন কত 1419। এখানে আপনি একটা পয়েন্টস ভালোভাবে বোঝার চেষ্টা করুন, কোম্পানি যত টাকা সেল করছে কোম্পানির কিন্তু খরচা তার থেকে বেশি। এখানে দেখুন 219 কোটি টাকা, খরচা কত 275 কোটি টাকা, 376, এখানে 484, এরকম করতে করতে 2022-এর মার্চে 1015 কোটি টাকা কোম্পানি সেল করেছে আর কোম্পানি খরচা করেছে কত 1419 কোটি টাকা। এটা কিন্তু একটা ইম্পর্টেন্স পয়েন্টস। কোম্পানির অপারেটিং প্রফিট এখানে আপনি দেখতে পাচ্ছেন কন্টিনিউয়াসলি কিন্তু মাইনাসে কোম্পানির অপারেটিং প্রফিট রান করছে। আর যদি আমরা কোম্পানির নেট প্রফিট দেখি তাহলে আপনি এখানে নেট প্রফিটে দেখুন প্রত্যেকটা কোয়ার্টারে কিন্তু কোম্পানির নেট প্রফিট মানে মাইনাসে আছে। এখানে কন্টিনিউয়াসলি কোম্পানি মাইনাসে রান করছে। এখানে কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আপনারা দেখুন যে কোম্পানির সেল কত ছিল 2017-তে 245 কোটি টাকা। সেখান থেকে কোম্পানি তাদের সেলসকে বাড়িয়ে কারেন্ট 2022-এ কততে এসছে 3611 কোটি টাকা। আবার কোম্পানির এক্সপেন্স কোম্পানির খরচা দেখুন 863 কোটি টাকা ছিল, সেখান থেকে কিন্তু কোম্পানির খরচাও বাড়তে বাড়তে 5238 কোটি টাকা এসছে। কোম্পানির সেল তো করছে, কোম্পানির সেল কন্টিনিউয়াসলি বাড়ছে, কিন্তু কোম্পানির খরচা কিন্তু তাদের সেলের থেকে অনেক বেশি বাড়ছে। এখানে আপনারা কোম্পানির নেট প্রফিট দেখুন, এখানে নেট প্রফিট কিন্তু মাইনাসে 585 কোটি টাকা মাইনাস ছিল, সেখান থেকে এখন কত 198 কোটি টাকা মাইনাস। মানে কোম্পানি কন্টিনিউয়াসলি কিন্তু লস মেকিং কোম্পানি। যদি আমরা আরও উপরের দিকে উঠাই কোম্পানির ব্যালেন্স শিটে এখানে আপনি একটা জিনিস দেখুন, কোম্পানির যে রিজার্ভ এখানে দেখাচ্ছে যে 384 কোটি টাকা থেকে কোম্পানি কিন্তু তাদের রিজার্ভকে বাড়িয়ে 16,000 কোটি টাকা নিয়ে এসছে। এখানে কিন্তু একটা বিশাল ইম্পর্টেন্স বিষয় আপনারা কিন্তু মিস করে যাবেন। আপনারা যদি দেখেন কোম্পানির রিজার্ভ কিন্তু এখানে কন্টিনিউয়াসলি বাড়ছে। এই যে 16,000 কোটি টাকা এটা কোথা থেকে আসলো? কোম্পানি যে তাদের আইপিও লিস্ট করেছিল সেই আইপিওর মাধ্যমে কোম্পানি যে পয়সা আর্ন করেছিল সেইটা কিন্তু এখানে কোম্পানির রিজার্ভে এসছে। এখানে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় আপনারা যে এই 16,003 কোটি টাকা রিজার্ভ দেখছেন, এই রিজার্ভের পয়সাটা কোম্পানি কি কাজে লাগাচ্ছে বা কোম্পানি এই টাকাটা দিয়ে কি করছে, এটা যদি আপনি কোম্পানির অ্যানুয়াল রিপোর্টটা পড়েন তবেই আপনি বুঝতে পারবেন। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে অ্যানুয়াল রিপোর্ট আপনি কোথায় পাবেন। আপনারা যদি এখানে উপরের দিকে স্ক্রল করেন তাহলে একদম নিচে আপনারা কিন্তু এখানে অ্যানুয়াল রিপোর্ট পেয়ে যাবেন। এই অ্যানুয়াল রিপোর্ট কিন্তু অনেক বড়, প্রায় 300 পেজ বা 100 পেজ, কোনো কোনো কোম্পানি 400-500 পেজেরও থাকে। আপনি অ্যানুয়াল রিপোর্ট যদি ভালোভাবে রিড করেন তাহলে সেখানে আপনি খুঁজে পাবেন যে কোম্পানি যে এই টাকাটা যে এসছে কোম্পানির কাছে, এই টাকাটা কোম্পানি কিন্তু কোনো বিজনেসের কাজে লাগায়নি, কোনো ভালো কাজে লাগায়নি। কোম্পানি এই টাকাটা শুধুমাত্র ফিক্সড ডিপোজিট করে রেখেছে, যেখান থেকে কোম্পানি 4 থেকে 5% ইন্টারেস্ট পাচ্ছে। এবং যদি ইনফ্লেশন বাদ দিই আর যদি আমরা ট্যাক্স বাদ দিই তাহলে কোম্পানির কাছে কিন্তু তাদের পয়সা নেগেটিভে যাচ্ছে। এটা কিন্তু খুব বড় ইম্পর্টেন্ট বিষয়। মানে কোম্পানি এত টাকা কোম্পানির কাছে আছে কিন্তু সেই টাকাটা কোম্পানি কোনো ভালো গুড কাজে কিন্তু কোম্পানি লাগাতে পারছে না। আর সেকেন্ডস এখানে আর কি আমি পয়েন্টস, কোম্পানি কোনো বোরোয়িং নেই, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। কোম্পানির অ্যাসেট এখানে যে আপনি দেখছেন না যে অ্যাসেট, এখানে একটা বিশাল ইম্পর্টেন্ট বিষয় আছে। এই যে ফিক্সড অ্যাসেট দেখুন, এখানে আছে 13 কোটি টাকা, তারপর 4 কোটি টাকা, তারপর 174, 1580। এই জায়গাটা আপনি দেখছেন যে 174, 1580 বা এই 1451, হঠাৎ করে এটা কি করে বেড়ে গেল? এটা কিন্তু ইনট্যাঞ্জেবল অ্যাসেট। আমরা যদি এটার মধ্যে প্লাসে ক্লিক করি এখানে আপনি দেখতে পাবেন এই যে 1580, এখানে আমি উপরের দিকে ওঠাই, এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে ইনট্যাঞ্জেবল অ্যাসেটের মধ্যে 1 কোটি, 1 কোটি 95 কোটি, এইখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে 1336 কোটি। এই টাকাটা কোথা থেকে আসলো? এতটা অ্যাসেট কোথা থেকে আসলো? এটা কিন্তু আলটিমেটলি একটা গুড অ্যাসেট না।
মানে কোম্পানি যে উবের ইটসকে অ্যাকোয়ার করেছিল, কোম্পানি উবের ইটস কোম্পানিটাকে কিনে নিয়েছিল সোজা কথা বলতে গেলে, তার বিনিময়ে কোম্পানি এই টাকাটা কিন্তু এখানে দেখাচ্ছে। যে ইনট্যাঞ্জিবল অ্যাসেট 1336 কোটি টাকা, এটা কিন্তু শুধুমাত্র গুডউইল, এটা কিন্তু কোনো আলটিমেট অ্যাসেট না। এই অ্যাসেটটা কিন্তু কোম্পানি বিক্রি করতে গেলে যে এই প্রাইস পাবে তার কোনো মানেই নেই, হয়তো কোনো প্রাইসই পাবে না। কারণ এই ইনট্যাঞ্জিবল অ্যাসেটের মানে হচ্ছে কোম্পানির কাছে যদি কোনো পেটেন্ট থাকে অথবা কোম্পানির কাছে কোনো গুডউইল থাকে, জোম্যাটো কোম্পানির ক্ষেত্রে এটা কিন্তু একটা গুডউইল শুধুমাত্র। মানে এই 1336 কোটি টাকাটা শুধুমাত্র একটা গুডউইল কেনার জন্য কোম্পানি খরচা করেছে। এটা একটা বিশাল বড় নেগেটিভ পয়েন্টস, কারণ কোম্পানি শুধু গুডউইল কেনার জন্য এত বড় একটা অ্যামাউন্ট খরচা করলো। এই উবের ইটসকে কোম্পানি অ্যাকোয়ার করার মাধ্যমে কি পেলো? যদি উবের ইটস বন্ধ হয়ে যেত তাহলে কোম্পানির কি হতো? এই যে উবের ইটসের কাস্টমারগুলো, সেটা কিন্তু অটোমেটিকলি 50% জোম্যাটোর কাছে আসতো আর 50% সুইগির কাছে যেত। এই যে ইনট্যাঞ্জিবল অ্যাসেটটা আপনারা দেখতে পাচ্ছেন 1336 কোটি টাকা, এই 1336 কোটি টাকাটা কিন্তু একটা আলটিমেট অ্যাসেট আমরা বলতে পারবো না। এটা শুধুমাত্র একটা গুডউইল পারচেস করেছে। মানে আমরা যদি অন্য কোনো কোম্পানির ক্ষেত্রে দেখি, সেখানে ধরুন ফার্নিচার কিনেছে বা কম্পিউটার কিনেছে বা অন্য কোনো অ্যাসেট কিনেছে, কোনো ল্যান্ড কিনেছে, সেগুলো কিন্তু বিক্রি করে কোম্পানি ভালো পয়সা আর্ন করতে, মানে ভবিষ্যতে কিন্তু পেতে পারে। কিন্তু এই যে গুডউইলটা, এটা কিন্তু বিক্রি করতে পারবে না। এটা শুধুমাত্র একটা গুডউইল, একটা ভালো শুধু উইল কোম্পানি এত টাকা দিয়ে কিনেছে, যেটা ইনট্যাঞ্জিবল অ্যাসেটের মধ্যে আমরা পেয়ে যাই। আমি আগেও আপনাদের বুঝিয়েছিলাম। তো এই গুডউইলটা মানে কোম্পানি দেখুন উবের ইটসকে কোম্পানি অ্যাকোয়ার করলো, তার বিনিময়ে এত বড় একটা গুডউইল কিনলো 1336 কোটি টাকা। এই 1336 কোটি টাকাতে যদি কোম্পানি নাও কিনতো, কিনে কোম্পানির কী লাভ হলো? কারণ কোম্পানি কি উবের ইটসের কাস্টমারগুলোকে পার্মানেন্টলি পেয়ে গেল? সেটা কিন্তু অ্যাকচুয়াল না। কারণ উবের ইটসকে আমরা খাবার দাবার যখন অর্ডার করি, তখন শুধুমাত্র উবের ইটস থেকে অর্ডার করি কীভাবে? যেখানে আমরা উবের ইটসে যদি কম পাই উবের ইটসে যাবো, আমরা জোম্যাটোতে কম পেলে জোম্যাটোতে যাবো, সুইগিতে কম পেলে সুইগিতে যাবো। সুতরাং এই যে কাস্টমারগুলো, এগুলো যে পার্মানেন্ট কাস্টমার তা কিন্তু না, শুধুমাত্র একটা গুডউইল কেনার জন্য এত টাকা কোম্পানি খরচা করেছে। এখানে কোম্পানির শেয়ার হোল্ডিংস প্যাটার্নসে এফআইআই 2021-এ 10% এবং 11% লাস্টে 2022-এর মার্চে 10.44%। এখানে একটা তাদের পার্সেন্টেজ, হেভি পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি, ভালো পার্সেন্টেজ মানতে পারি। কিন্তু এগুলো যে একটা অপারেটার্স গেম প্ল্যান না, সেটা আপনি কিভাবে আইডেন্টিফাই করতে পারবেন? আপনি এই সমস্ত যত ইনটেনজিবল অ্যাসেট দেখতে পারবেন, একটা লস মেকিং কোম্পানি, তার মধ্যে এত পরিমাণ ইনভেস্টমেন্ট, এগুলো কিন্তু সম্পূর্ণভাবে একটা অপারেটার্স গেম প্ল্যান আপনি বলতে পারবেন। আর এখানে একটা ইম্পর্টেন্স পয়েন্টস আপনারা দেখুন প্রফিট অ্যান্ড লসে, যে যেই কোম্পানি কন্টিনিউয়াসলি তাদের সেলসকে এত বাড়িয়ে যাচ্ছে, কোম্পানির সেলস এত ডবল হয়ে যাওয়ার পরেও কোম্পানি কিন্তু তাদের প্রফিট করতে পারছে না। কারণ আমরা যদি একটা ভালো কোম্পানি দেখি, কোম্পানি যদি সেলস বাড়ে তাহলে কিন্তু কোম্পানির অবশ্যই প্রফিটেবল কোম্পানি হয়ে যাওয়ার কথা। যেখানে এখন কোম্পানি কিন্তু একটা নতুন কোম্পানি না, 2 মাস 4 মাস 6 মাস 1 বছরের কোম্পানি না, কোম্পানি কন্টিনিউয়াসলি 6 বছর ধরে মার্কেটে আছে এবং তাদের এত কিছু গুডউইল কিনলো, একটা কোম্পানিকে অ্যাকোয়ার করলো, তারপরে কোম্পানির সেলস বাড়লো, তারপরেও যদি কোম্পানি একটা প্রফিটেবল কোম্পানি না হতে পারে, তাহলে এই কোম্পানি নিয়ার ফিউচারে যে প্রফিটেবল হতে পারবে তার কোনো গ্যারান্টি নেই। আর যেখানে কোম্পানি এত টাকা দিয়ে শুধুমাত্র একটা গুডউইল পারচেস করেছে, এগুলো কিন্তু সম্পূর্ণরূপে একটা অপারেটার্স গেম প্ল্যান আপনি ভাবতে পারেন। তো বন্ধুরা, এই প্রত্যেকটা পয়েন্টস দেখার পরে আপনাদের কি মনে হয় যে জোম্যাটো কোম্পানি কি নিয়ার ফিউচারে খুব বেশি প্রফিটেবল কোম্পানি হতে পারবে? আর যদিও বা প্রফিটেবল হতে পারে, তবে কবে প্রফিটেবল হবে? কারণ যেই কোম্পানি পিছনের 5 বছর ধরে কন্টিনিউয়াসলি তাদের সেলসকে 5 ডবল করার পরেও প্রফিটেবল কোম্পানি হতে পারেনি, সেই কোম্পানি কি খুব তাড়াতাড়ি খুব বড় একটা চাবিকাঠি পেয়ে যেতে পারে, যার বিনিময়ে কোম্পানি নেক্সট 1-2 বছরের মধ্যে তাদের প্রফিটকে এখান থেকে নেগেটিভ থেকে পজিটিভে নিয়ে যেতে পারে? আপনাদের পার্সোনালি কি মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পার্সোনালি এই ভিডিওতে কোনো রকম কমেন্ট দিলাম না, আপনারা আমাকে জানাবেন যে এই ভিডিওটি দেখার পরে আপনাদের কি মনে হয় যে জোম্যাটো কোম্পানি কত তাড়াতাড়ি প্রফিটেবল কোম্পানি হতে পারবে, অথবা প্রফিটেবল কোম্পানি হতে পারবে কি না। আর যদিও বা প্রফিটেবল কোম্পানি হতে পারে, তবে কি পরিমাণ প্রফিট জেনারেট করতে পারবে বলে আপনাদের মনে হয় এই ভিডিওটি দেখবার পরে? আর কি কি এখানে নেগেটিভ পয়েন্টস দেখলেন, আপনারা কি কি শিখতে পারলেন আর কি শিখতে পারলেন না, আর কি আপনারা জানতে চান, সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। কারণ আমি প্রত্যেকটা কমেন্টস পড়ি এবং প্রত্যেকটা কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। তো যদি আপনাদের মনে হয় এই ভিডিও থেকে আপনাদের কোনো রকম পজিটিভ নলেজ গেইন হয়েছে, অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। আর যে আপনাদের মনে কোনো ধরনের কমেন্ট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কোনো মতেই। আজকের মতো এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইন্টারেস্টিং টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং, বাই বাই, সাইন আউট।